আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। কুষ্টিয়া সীমান্তে সৈন্যরেখায় ঠেলে দেয়া ১২ নারী ও শিশু ৩ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। বিজিবি বলছে তারা বিএসএফ এর সাথে যোগাযোগ করলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে আবারও বিএসএফ এর পুশিং চেষ্টা ব্যর্থ হয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গেছে। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। বৈরী আবহাওয়ার মধ্যে নো ম্যান্স ল্যান্ডে খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জোর করে ঠেলে দেওয়া নারী ও শিশুসহ ১২ জন। এরই মধ্যে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয় গ্রামবাসী বিজিবির চোখ ফাঁকি দিয়ে কৌশলে তাদের খাবার দিচ্ছেন। হয়তো আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আর নয়তো আমাকে যা করবেন আপনারা করেন, কিন্তু আমাদের জীবন আর সুযোগ চাই। শনিবার প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের শূন্যরেখায় কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ পোষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ১২ জনকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় বিজিবির পক্ষ থেকে। আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং একসেপ্ট করব না, একটাই বার্তা, একসেপ্ট করব না মানে করব না। এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে আবার ফেরত নিয়ে যাবে। শুক্রবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাপ্পারবাড়ি সীমান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুশিনের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। বিজিবি জানিয়েছে রোববার রাতে বিএসএফের একটি টহল দল ওই সীমান্ত দিয়ে সার্চ লাইট বন্ধ করে ৩ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করলে বিএসএফ ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এছাড়া জয়পুরহাট, চুয়াডাঙ্গা, ব্রাউনবাড়িয়া সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই কার্যক্রম শুরু হওয়ার দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানে মোহাম্মদপুরে সংগঠিত হত্যাকাণ্ডের এ মামলায় আজ প্রথমে সূচনা বক্তব্য তুলে ধরবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণের ধাপ। যদিও গত ৮ জুন এ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, তবে ডিফেন্স আইনজীবী আমিনুল গনি টিটোর মৃত্যুর কারণে একদিনের জন্য কার্যক্রম স্থগিত রাখেন ট্রাইব্যুনাল। পর্যাপ্ত টিকা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মাধ্যমে হাম নিয়ন্ত্রণে সরকার সফলতার দিকে হাঁটছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার সকালে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মৃত্যু যেভাবে শুরু হয়েছিল, যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আমরা যদি ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপেপ, হাই ফ্লো নজল ক্যানেল এগুলো যদি আমরা সরবরাহ না করতে পারতাম, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। নতুন অর্থ বছরে এর আংশিক বাস্তবায়নে ৪৪,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রেখেছে সরকার। তবে এই বেতন বৃদ্ধি ২০১৫ সালের মতো আবারও মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে জনমনে। অন্যদিকে বেতন বাড়লেই দুর্নীতি কমবে, অর্থমন্ত্রীর এমন দাবি নাকচ করে অর্থনীতিবিদরা বলছেন, দুর্নীতি দমনে শুধু বেতন বৃদ্ধি নয়, প্রয়োজন জবাবদিহিতা নিশ্চিত করা। দীর্ঘ বিরতির পর বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিবর্তে নিয়মিত বেতন সমন্বয়ের নীতি গ্রহণের পরামর্শ দেন তারা। শাহাদাত অভ্রর রিপোর্ট। আবারও বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। প্রস্তাবিত বাজেটে প্রথম ধাপে জুলাই থেকে এটি কার্যকর করতে প্রায় ৪৪,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ সহ প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। নতুন কাঠামোতে সব স্তরে মূল বেতন প্রায় ১.৫ থেকে দ্বিগুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রেখেছে সরকার। তবে তা ধাপে ধাপে ২ বছরের মধ্যে কার্যকর করা হবে। প্রস্তাব করা হয়েছে। ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতির চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছিল। তাই অনেকের আশঙ্কা একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে। বেতন বাড়লে তো দাম বাড়াবেই, কিন্তু ওইখানে তো সাধারণ খেটে খাওয়া মানুষদের হচ্ছে আপনার
কষ্ট বেশি হবে। এই বেতনটাকে কনভার্ট করার জন্য টোটালি সবকিছু জনগণের উপরই আসে পড়বে। সরকারি কর্মকর্তারা তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে সাধারণ মানুষের একটি অংশ মনে করে শুধু বেতন বাড়লেই দুর্নীতি কমবে না, বরং প্রয়োজন কার্যকর নজরদারি ও জবাবদিহিতা। সে যদি ইচ্ছাকৃত ভালো না হয় তাহলে পে স্কেল বাড়াইয়া এই মানুষকে কখনো ভালো করা সম্ভব না। বেতন বাড়লে তখন দেখা যাবে বেতন যদি বাড়ে 10%, ওরা আরো 20%-এর জন্য আশা করতে থাকবে। পে স্কেল কমিশনের সব সুপারিশ একযোগে বাস্তবায়ন করতে সরকারের কোষাগার থেকে 1 লক্ষ কোটি টাকারও বেশি অর্থের প্রয়োজন হবে। তাই মূল্যস্ফীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজস্ব আদায়ের গতি বিবেচনায় নিয়ে শতভাগ বেতন বৃদ্ধি না করে ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। তবে এই কৌশল মূল্যস্ফীতির চাপ কতটা সামাল দিতে পারবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু আমলাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার কারণে যতটুকু মূল্যস্ফীতি হবে সেটা যদি সরকার ইচ্ছা করে তাহলে বন্ধ করে কমাতে পারে। কিভাবে হতে দিবেন? সরকার যে আয় করতে ব্যর্থ হচ্ছে, সেই ব্যর্থতাটা সরকার চ্যালেঞ্জ হিসাবে নিলে এই 35,000 কোটি টাকা অর্থনীতি থেকে অতিরিক্ত সংগ্রহ করা কোনো বিষয় না। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ বড় ধরনের বেতন বৃদ্ধি অর্থনীতি ও বাজারে চাপ সৃষ্টি করতে পারে। তাই দীর্ঘ বিরতির পর বড় অঙ্কের বেতন বাড়ানোর পরিবর্তে নিয়মিত বিরতিতে সীমিত আকারে বেতন সমন্বয়ের নীতি গ্রহণ করা হলে অর্থনীতি ও জনগণের জন্য অধিক সহনীয় হবে। অনেক বড় সময় পরে করছি সেটার কারণে এবং বেসরকারি খাতে যে সেই অনুযায়ী সেভাবে করা হচ্ছে না, সেই কারণেই কিন্তু আমাদের সমস্যাটা দেখা যাচ্ছে। অর্থনীতিবিদদের মতে দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্ব দিতে হবে জবাবদিহিতা ও কঠোর আইন প্রয়োগে। শাহাদাত আফরো, এনটিভি নিউজ, ঢাকা। চেহারা, উচ্চতা থেকে হেয়ার কাট একদম অবিকল নেইমারের মতো। কাতার বিশ্বকাপের পর এবার যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলকে অনুসরণ করছেন এই নেইমার ভক্ত আইগন অলিভিয়েরা। ইনজুরি কাটিয়ে প্রিয় তারকাকে দ্রুতই মাঠে দেখতে চান তিনি। ব্রাজিলীয় স্টার ফিলে দলের চেহারাই বদলে যাবে বলে মনে করেন নেইমার ভক্ত। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন কুশল ইয়াসির। So you're fit for the next game? Yeah, I speak Portuguese, Brazilian, all right. দেখে দ্বিধায় পড়ে যেতেই পারেন। ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার ভেবে ভুলও করতে পারেন যে কেউ। তবে তিনি নেইমার নন। চেহারাগত সাদৃশ্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ব্রাজিলিয়ান ফুটবল প্রেমী ও কন্টেন্ট ক্রিয়েটর আইগন অলিভেইরা তিনি, যার প্রতিচ্ছবি হয়ে পরিচিতি লাভ করেছেন সেই প্রিয় খেলোয়াড় দলে না থাকায় মন ভরছে না তার বিশ্বাস নেইমারের প্রত্যাবর্তন দলের আত্মবিশ্বাস ও পারফরমেন্সে ইতিবাচক প্রভাব পড়বে। নেইমার শুধু একজন খেলোয়াড় নয়, সে দলের নেতা। আমি চাই সে যত দ্রুত সম্ভব মাঠে ফিরে আসুক এবং জাতীয় দলকে আবারও সাফল্যের পথে নেতৃত্ব দিক। নেইমার না থাকায় সেলেসাউদের পারফরমেন্সে অবশ্য হতাশ এই ব্রাজিলিয়ান ভক্ত। মাঠের পারফরমেন্সে সেই সাম্বার ছন্দ একেবারে মিলছে না। তবে পরের ম্যাচে দল ভালো করবে বলে আশাবাদী আইগন। ব্রাজিলের সাম্প্রতিক কিছু ম্যাচ দেখে আমি হতাশ। তাদের আরো ভালো খেলা উচিত। নেইমার ছাড়াও এই দলে প্রতিভার অভাব নেই। দলের মধ্যে সমঝোতা বাড়লেই ভালো কিছু হবে। মরক্কোর সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ব্রাজিল, এমনটা প্রত্যাশা এই নেইমার ভক্তের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।